আওয়ামী লীগের বিষয়টা ভারত কি করবে এখানে? ভারতের তো কিছু করেনি, তো শেখ হাসিনার দল, তিনি তো সিদ্ধান্ত নেবেন তিনি কি করবেন। আমি গত 10ই এপ্রিল, যেটা মুক্তিযুদ্ধ প্রথম স্বাধীন সরকার প্রতিষ্ঠার দিন, সেই দিন যে আওয়ামী লীগের সভাটা হয়েছিল, আমি সেটাকে দেখলাম ফেসবুকের মাধ্যমে। সেখানে সমস্ত নেতা যারা উপস্থিত ছিলেন, যারা হয়েছিলেন, প্রত্যেকেই শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। এমন একজনও বলেননি যে আপনি আপা সরে যান, অন্য কাউকে দিন, কেউ এই প্রস্তাব দেন। আর তিনিও যেটা পরবর্তীকালে বলেছেন, তিনি মূলত সেদিন অন্য কোনো রাজনৈতিক বক্তব্য রাখেননি। তিনি বলেছেন যে এই মুক্তিযুদ্ধের প্রথম যে সরকার প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধুর যে ঘোষণার পর যে সরকার তৈরি হলো, সেই সরকারটা সম্পর্কে তার ইতিহাসটা ব্যাখ্যা করেছে। এবং ইনি আগামী 17ই এপ্রিল আবার একটা এরকম ভাষণ দেবেন, আমি শুনি। সেদিনে মুজিবনগর দিবস, যেদিন ওই সরকারটি শপথ নিয়েছিল, যেদিনে হ্যাঁ, সেই দিনের জন্য একটা তিনি সেদিনও একটা একইভাবে মিলিত হবেন বলেছেন। তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশে এসে বলেছেন যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে তারা নিয়ে যাবেন ভারত থেকে, এবং শেখ হাসিনাকে সন্ত্রাসী নেত্রী বলেছেন তিনি। তিনি বলেছেন ভারতের মাটিতে বসে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবেন না। পারবেন কি পারবেন না আমি জানি না, সে হুমায়ুন কবির জানেন, সেটা তো অন্য কথা। তিনি তার কথা বলেছেন, তিনি সন্ত্রাসী বলেছেন, এটা ঘটনা। এটা আমি জানি, এখানে মিটিংও বলেছেন, এখানে মিটিংও তিনি বলেছেন আর কি, যে ওই সন্ত্রাসী ফন্ত্রাসী সব কথা বলেছেন আর কি সবই। তিনি সন্ত্রাসী, তিনি এটাও বলেছেন আওয়ামী লীগ বলে আর কোনো দলের অস্তিত্ব নেই বাংলাদেশে। এটা সত্যি কথা। সেরকম যদি হয়, আমার মনে হয় তাদের উচিত শেখ হাসিনাকে আবার ওখানে ফেরত দিয়ে জায়গা করে দেওয়া, যাতে তিনি রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করুক। সেই সাহস আছে তার। হুমায়ুন কবির কেন, হুমায়ুন কবিরকে হয়তো বুঝছি না যে তার কেন, তার কোনো সাহসই নেই, হিম্মতই নেই, বা বিএনপির কোনো হিম্মতই নেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার। কারণ রাজনীতি করতে দিলে কি হবে সেটা খুব ভালো করে ধরা যাবে। এই বক্তব্যের পরে আপনার ভারতের যাদের সাথে কথা হয় আওয়ামী লীগের নেতা, তাদের প্রতিক্রিয়া কি আপনার কাছে? প্রতিক্রিয়া হচ্ছে কোনো প্রতিক্রিয়া নেই, পাগলের মতো বলছেন ওরা। বলি না, জানা কথাই ছিল এর মধ্যে নতুনত্ব কি বলে, নতুনত্ব কিছু শুনিনি তো। বিএনপি কোন দিন আমাদের সম্পর্কে প্রশংসাসূচক কথা বলেছে, এটা তো শুনিনি কখনো। নতুন তো কিছু, মানে এটা তারা বলবেন না, স্বাভাবিক। আমরা আমাদের মতো সুযোগ সুবিধা মতো রাজনীতি করবো। এবং তারা ধন্যবাদ যে ভারত সরকারকে দিয়েছেন, যে ভারত সরকার তাদের এখানে আশ্রয় দিয়েছেন এবং তারা আশ্রিত হয়ে আছেন সমস্ত সুযোগ সুবিধা সহ। ফলে সেটা তো তারা উপকৃত, সে বিষয়ে তো তাদের কোনো, এ ব্যাপারে তাদের কোনো দ্বিধা কিছু নেই। তারা জানেন তারা সময়ের অপেক্ষায় আছে, এবং তারা মনে করেন একটা সময় মানুষের চাপে বাধ্য হবেন বিএনপি সরকার যে আওয়ামী লীগকে আবার পুনরায় বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দিতে। সেটা না হলে আরেক রহমান সরকারের পক্ষেও কিন্তু সম্ভব নয় বেশি দিন থাকা। কেন এটা? কারণ জামায়াত তার উপরে চেপে বসবে না। জামায়াত ওখানে একটা প্রধান বিরোধী দল, তো তারা যা চাইবেন, তারা যে মানে রীতিমতো ডিকটেট করবেন, সেরকম কিছু লক্ষণ আমরা দেখতে পেয়েছি না। কিন্তু একটা খুব জানি না তোমাদের ওখানে ব্যাপক আলোচনা হয়েছে কিনা বলতে পারবো না, যেটা হচ্ছে যে ওই সম্প্রতি একটি বিল আনা হয়েছিল বাংলাদেশের পার্লামেন্টে। বিলটা বোধহয় আমি জানি না পাস হয়েছে কিনা, এখনো বোধহয় পাস হয়নি। বিলটা উত্থাপিত হয়েছে। যেই বিলটাতে রোটে গিয়েছিল, বহু সাংবাদিক লিখেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিল, যেটা এক্সিকিউটিভ অর্ডারে হয়েছিল। এক্সিকিউটিভটা আজও আছে, কিন্তু ওটা আওয়ামী লীগের নাম কোথাও নেই ওই বিলটায়। ওই বিলটা আছে রাজনৈতিক দল, দল গোষ্ঠী এবং রাজনৈতিক দল। এখন অনেকে প্রশ্ন তুলছেন, শুনেছি আমি, যে এই রাজনৈতিক দল বলতে কি জামায়াত ইসলাম, তাকেও কি নিষিদ্ধ করা হবে ওই আইনের বলে? এটা জামায়াতের প্রশ্ন আছে। এমনকি ভবিষ্যতে যদি আরেকটা কোনো সরকার হয়, সেই সরকার ওই আইন বলে বিএনপিকে কি নিষিদ্ধ করে দিতে পারে? আইনটা তো যদি পাস হয়ে যায়, তাই না? ফলে এই বিষয়টা কেবলমাত্র আওয়ামী লীগের সমস্যা নয়, সমস্যাটা বিএনপির, সমস্যাটা জামায়াত।
ফলে এই বিলটির ভবিষ্যৎ কি আমি এখন জানি না, বলতে পারবো না, সেটা বাংলাদেশের সাংবাদিকরা আলোকিত করলে বুঝতে পারবো। আমি বিলটাতে জেনেছি যখন আওয়ামী লীগ বলে কোনো দলের নাম লেখা। বাংলাদেশে একটা প্রচার আছে যে জামাত ইসলামীর এই যে চাপ বা জামাত ইসলামী যেগুলো করছে তার মূল চাহিদা আসলে সে কিন্তু সরকারের অংশীদারিত্ব চায়, মন্ত্রিসভায় একটা স্থান চায়। জামাত এর আগেও বিএনপি মন্ত্রিসভায় ছিল। জামাত যদি আবার এই সরকারের মন্ত্রিসভায় যায় তাহলে ভারতের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়তে পারে। আমাদের একজন সাবেক হাই কমিশনার বিনা সিকরিকে বলতে শুনলাম যে তারেক রহমানের উপর এখন একটা চাপ, সেই চাপটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার পর ইউনূস আবার রাষ্ট্রপতি হবেন এবং জামায়াত ওই সরকারে উপপ্রধানমন্ত্রী হবেন, এবং এরকম একটা জাতীয় সরকার গঠনের একটা চাপ আছে তারেক রহমানের উপর। তো সেইটা আমি মানে আমাদের সাবেক হাই কমিশনার তিনি প্রকাশ্যে বলেছেন, তিনি কোনো তিনি একটা টক শোতে বলছিলেন, আমি শুনেছি। তারপরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনার ভিত্তি কি, বলে ভিত্তির কিছু নেই, এটাই চায় জামায়াত। এইটাকে এখন তারেক রহমান কিভাবে ঠেকাবেন সেটাই দেখার বিষয় আমাদের। আর এটা ঠেকাতে পারে একমাত্র তারেক রহমান যদি আওয়ামী লীগকে ময়দানে নামার সুযোগ দেয়। আওয়ামী লীগ ছাড়া জামায়াতকে রোখার আর কারণ নেই। আওয়ামী লীগকে তো শোনো, জামায়াত ইসলামীকে তো শেখ হাসিনাই রুখে রেখেছিলেন না। শেখ হাসিনার সময় তাদের তো গর্তে ঢুকিয়ে রেখেছিলেন না, সেটা তো বিএনপি পারছে না, তাই না? ঘটনা হচ্ছে না, আওয়ামী লীগই একমাত্র ওষুধ জামায়াতের, এটা এটা জানে, এটা বিএনপি জানে। আর তারেক রহমানকে তুমি কি একটু লক্ষ্য করলে একটু দেখা যাচ্ছে না যে একটু নীরব, অনেক বেশি কথা বলছেন অন্য নেতারা। তারেক রহমান খুব বেশি বলছেন না, এমনকি রাষ্ট্রপতি ভাষণের বিতর্কে ধন্যবাদ সূচক প্রস্তাবেও তিনি ভাষণ দেননি, দিচ্ছেন সালাউদ্দিন। ফলে কিরকম আমার একটু মানে আমি জানি না, খটকা লাগছে আর কি বিষয়গুলো, যে তারেক রহমান বলেছিলেন কোন পার্লামেন্টে যখন তার মা প্রথম আসেন তার মা খালেদা জিয়া যখন প্রথম প্রাইম মিনিস্টার হন, সংসদীয় দলের নেতা হন, তখন তিনিও কিন্তু কথা বলতেন না বা খুব কম কথা বলতেন। এর জন্য সুরঞ্জিত সেনগুপ্ত বলে একজন নেতা একদিন পার্লামেন্টে খুব মজা করে বলছিলেন, একটা কিছু কো গোলাপি, একটা কিছু কো, মানে উনি কথা বলছেন না এর জন্য আর কি। তো তারেক রহমানকেও কিন্তু সেইভাবে অনেকে দেখছেন, আবার কেউ কেউ বলছেন উনি কথা কম বলছেন বলে ভুল কম করছেন। হ্যাঁ, আমি তারেক রহমান যেটা বলছি, তিনি তার নিজের কথা নিজে খেলাপ করেছেন। সেটা হচ্ছে তিনি বলেছিলেন রয়টার্সকে তিনি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাস করেন না। তারই সরকার এমন একটা বিল আনছে, মানে তিনি কি অসহায়? তিনি কি অন্য কোনো নেতাদের দ্বারা গৃহবন্দী? তিনি কি অন্য, আমি জানি না গৃহবন্দী কিনা বলতে পারবো না, কিন্তু তাকে তো দেখা যাচ্ছে ঘুরছেন, তিনি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন, সবই করছেন। কিন্তু মূল নীতিগত যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোতে তিনি নীরব, মানে তার নীরব সম্মতি আছে তাদের, এবং সম্মতি না থাকলে তো তার পক্ষে প্রধানমন্ত্রী থাকাও সম্ভব নয়, সেটা ঘটনা। ফলে তিনি এগুলো যা বলেছেন সেগুলো দেখা যাচ্ছে সেগুলো তিনি নিজেই তার মানছেন না। ফলে আগামী দিন সেই জন্য আমার মনে হয় যে খুবই মানে বিশেষ করে আগামী 2-1 মাসের মধ্যে আর্থিক সংকট এমন তীব্র আকারে পৌঁছবে, এখানে ভারত পাশে না থাকলে অবস্থা মানে ত্রাহি অবস্থা হবে। দেখুন, সাধারণ মানুষ, গরিব মানুষ না, তারা এসব জানে না যে যুদ্ধের কারণে হচ্ছে না, এসব তত্ত্ব কথা বুঝিয়ে কোনো লাভ নেই। তো হচ্ছে না, তারা পাচ্ছেন না, তারা খেতে পাচ্ছেন না, এটাই বড় কথা। সেটা কি জন্য হচ্ছে না তাদের বক্তব্য, সরকার, তারপরে সরকারের সবাইকে তারা দেখতে পান না তো কিরকম ভালো ভালো জীবনযাপন করছেন, সেটা চোখের সামনে দেখতে পারেন। যেরকম একসময় সত্যি সত্যি আওয়ামী লীগের নেতাদের সম্পর্কেও দেখেছিল। সেটা তো সাধারণ মানুষের কাছে তো বড় বিষয় হচ্ছে তার দৈনন্দিন রুজি রোজগার। সমস্ত ব্যবসা বন্ধ হয়ে আছে, বেশিরভাগ সমস্ত জায়গায় এক্সপোর্ট বন্ধ হয়ে আছে, আগের থেকে বাইরে থেকে টাকাও কম আসছে। এখন এই অবস্থায় আর্থিক
পরিস্থিতি, যাতে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তারা তো চাইবে জিনিসপত্রের দাম কম হোক, তারা চাইবে চাকরিগত সুযোগ সুবিধা হোক ইত্যাদি। ফলে সেই কারণে আমার সব মিলিয়ে মনে হয় পরিস্থিতিটা বাংলাদেশের খুব এখনো স্থিতিশীল নয়, ঘোরালো। আপনি বেশ কয়েক মাস আগে আমাদের অনুষ্ঠানে একটা কথা বলেছিলেন যে শেখ হাসিনা বাংলাদেশে চলে যেতে চান। এক সময় ভারতীয় কর্মকর্তাদেরও বলেছেন আপনারা ব্যবস্থা করেন, আমি আমি চলে যাব। কিন্তু ভারতীয় কর্মকর্তারা তার নিরাপত্তার কারণে সম্মতি দেননি। এখনো কি তার বাংলাদেশে আসার মতো কোনো পরিস্থিতি আছে মনে হয় আপনাদের? এখন তো নেই, কারণ নেই এই কারণে আমি বলছি, সেইটা তো ঘটনাটা ঘটেছিল, প্রেক্ষাপটটা ছিল গোপালগঞ্জে, তার নিজের জায়গায় যে ধরনের হত্যাকাণ্ড ঘটছিল ইউনূস সরকারের আমলে, নৃশংস কাণ্ড ঘটিয়েছিল তারা, সেই কারণে তিনি আবেগপ্রবণ হয়ে সেটা বলেছিলেন। এখন তিনিও কিন্তু আশা করছেন যে নিশ্চয়ই তারেক রহমান সরকার একটা কোনো স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন আর কি। সেটা করলে তিনি তখন ফিরবেন, নিশ্চয়ই ফিরবেন, ফিরবেন না এরকম তো কোনো কথা নাই। কিন্তু এই মুহূর্তে তিনি কাল বা পরশুর মধ্যে ফিরে যাচ্ছেন বা ফিরতে চান এরকম কোনো ব্যাপার না। তাতে প্রাণহানির সংশয় আছে। আগে তারেক রহমান প্রতিশ্রুতি দিই যে তিনি ফিরলে তাকে ফাঁসি দেওয়া হবে না, তখন তিনি বিবেচনা করে দেখেন। সেরকম তো কোনো প্রস্তাব আসেনি। তারা তো বলছেন শেখ হাসিনাই গ্রহণযোগ্য নয়, তাই না? শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে তারা মেনে নেবে, কাকে মেনে নেবেন? শেখ হাসিনা প্র্যাকটিক্যালি শেখ হাসিনা আসলে গত 18 মাস 20 মাসে বাংলাদেশের সরকারের নানা ব্যর্থতার কারণে বাংলাদেশে শেখ হাসিনার পপুলারিটি অনেক বেশি বেড়েছে, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে গেছে। এর জন্য তারা মাইনাস শেখ হাসিনা হতে চিন্তা করে। না, সে তো অবশ্যই, তারা তো চাইবেই, তারা তো জানে যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করলে আর তো কি হবে, বিএনপির কি অবস্থা হবে, সমঝোতা না করলে তারা তো পারবেন না। মানুষ, বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গেই আছেন। সে ওনারা যাই ব্যাখ্যা দিন আর যাই বলে থাকুন, ওই যে বড় বড় কথা বলছে না যে শেখ হাসিনা নেই, আওয়ামী লীগ শেষ, তো শেষই যখন একটা দল, তাকে তো ভয় পাওয়ার কি আছে? দেখে তো মনে হচ্ছে প্রতি মুহূর্তে সকাল বিকাল ভয় পাচ্ছে না, এই আওয়ামী লীগ এসে গেল, এই আওয়ামী লীগ এসে গেল, তাই না? সেটা তো নয় বাস্তব অবস্থা। এটা ঘটনা, তুমি যেটা বলেছো এটা ফ্যাক্ট। এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা তুঙ্গে, যদি কোনো ভোট হয় তাহলে আওয়ামী লীগ সাধারণভাবে যে ভোট পাবে সেই ভোট তারা জীবনে কখনো পায়নি। হয়তো শেখ হাসিনা, আওয়ামী লীগ মুজিবুর রহমান যেরকম ভোট পেয়েছিলেন সেরকম ভোট পেতে পারে। আরেকটা দাওয়ালে একটা ইন্টারভিউতে যে আওয়ামী লীগের একজন নেতা জাহাঙ্গীর কবির নানক, যিনি আপনাদের দিল্লি প্রেস ক্লাবে গিয়েছিলেন, তিনি বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন। আমি জানি না, এটা তার হয়তো অনুমান, তিনি হয়তো জানেন তিনি পার্টির শীর্ষ নেতা এবং তার সঙ্গে তো শেখ হাসিনার কথা হয়, ফলে তিনি হয়তো তার ভিত্তিতেই বলে থাকবেন আর কি যে ডিসেম্বরের মধ্যে হয়তো ফিরবেন। হয়তো তার ধারণা ডিসেম্বরের মধ্যেই সরকার আদৌ থাকবে কিনা সেটাও একটা সমস্যা আছে, সেসব কারণে হয়তো বলে থাকবেন। নিশ্চয়ই তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য আছে এবং তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, ঘনিষ্ঠ নেতা। তার সঙ্গে শেখ হাসিনা পরামর্শ করেন নিয়মিত, তার উপর নির্ভর করেন। এবং আমি জানি যে তুমি যার কথা বলছো জাহাঙ্গীর কবির নানক, তিনি বাংলাদেশে তার তৃণমূল স্তরে প্রচুর কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, এটাও আমি জানি। তার সম্পর্কে বাংলাদেশে যাই প্রচার হোক সেটা নয়, বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করবে না এমন কোনো কথা নয়, তাকে গ্রহণ করতে পারে। এখন জানি না আমি শেষ পর্যন্ত কি হবে। তিনি যখন বলছেন শেখ হাসিনা ফিরবেন, নিশ্চয়ই তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে, সেই ভিত্তিতেই বলছেন। এবং আমার মনে হয় তিনি খুব সিরিয়াস নেতা, তিনি খুব বাজে কথা বলার লোক। আপনি কিন্তু সেই বৈঠকে যারা ছিলেন তাদের একজন, আপনি সেই বৈঠকের কোনো তথ্য আমরা এখন পর্যন্ত জানি না। কিন্তু কোন বৈঠকে? ওই যে যে বৈঠকটা গেল, গোপনে একজন ছবি তুললো, বাইরে চলে গেল ছবিটা,
না, তাতে তো অন্য কিছু না, এটা সাধারণভাবে তারা ভারতের জাতীয় স্তরে সাংবাদিকদের সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন। তার মধ্যে আমিও ছিলাম, আমিও আমন্ত্রিত, এবং সেখানে 14-15 জন ছিল, আমি তো একা ছিলাম না, 14-15 জন ছিল। এবং তারা সকলেই তারা জানতে চাইছিল পরিস্থিতি কি। এই প্রথম তাদের সঙ্গে খোলাখুলি আলোচনা হলো, কেন সরকারের পতন হওয়ার কারণ কি, কিভাবে তারা ফিরতে পারেন, কি হবে তারা, এবং ভারত সরকার সম্পর্কে কি ভাবছেন, বা আন্তর্জাতিক স্তরে কি অবস্থা, এইসব বিষয়ে আলাপচারিত হয়েছে। কোনো সুনির্দিষ্ট, তুমি যদি বলো কোনো একটা পার্টিকুলার কোনো ব্রেকিং নিউজ, এরকম কিছু ব্রেকিং নিউজ ছিল না তাতে। একটা মানে গোটা বিষয়টা সার্বিক পরিস্থিতি নিয়ে একটা মন্থন হয়েছিল আর কি ভারতীয় সাংবাদিকদের সঙ্গে। কোন সাংবাদিক কি ওই বৈঠকের পরে কিছু ইয়ে পাবলিশ করেছেন? কোন লিখিত? পাবলিশ করার তো কথা নয়। আমরা তো মানে এই ধরনের নেতাদের সঙ্গে যখন কথা বলি, যদি তারা বলেন যে এটা পাবলিশ করার কিছু নয়, আমরা তাকে সম্মান দিই। আমরা তো অসম্মানজনক কিছু করি না। এটা আমাদের ভারতীয় সাংবাদিকদের চিরাচরিত রীতি। তিনি যদি চাইতেন এটা প্রকাশ করুন, তাহলে প্রকাশ করতেন। তিনি যখন বলছেন এটা তো একটা মত বিনিময়, মানে ভারতীয় সাংবাদিকরা কি ভাবছেন সেটাও তাদের জানার উদ্দেশ্য ছিল। কেবলমাত্র তারা কি ভাবছেন সেটা নয়, এটা মত বিনিময় ব্যাপার ছিল। আর না, সেটা নিউজ কোনো প্রকাশিত হয়েছে বলে আমার মনে হয় না। ওই যেটুকু প্রকাশিত হয়েছে সেটা বাংলাদেশের কিছু তৃতীয় শ্রেণীর সাংবাদিক করেছে, সেটা আমি জানি, কিন্তু ভারতে কিছু প্রচারিত হয়নি। সেখানে কোনো তথ্য নাই, ছবি ছবি তথ্য দেওয়ার বললাম তো, কোনো নিউজ যদি বলা হয় এটা খবর, সেরকম কিছু ছিল না তো। 15 বছরের শাসন, কোথায় ব্যর্থতা, এগুলোর মধ্যে কোনো খবর নেই তো কিছু। এগুলো একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা বোঝা কি অবস্থা, তারা কিভাবে আছেন, কি করতে পারেন ভবিষ্যতে বলেছেন, তাদের বলেছেন মানুষের মধ্যে ফিরতে হবে। খবর যদি বলো ব্রেকিং নিউজ এইটাই যে তারা কিভাবে মানুষের মধ্যে আবার ফিরবেন, সেই তার রণনীতি স্ট্র্যাটেজি ভাবছেন। শেখ হাসিনা ভারতের সর্বদলীয় অতিথি, এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের জনগণের সম্পর্কটা একটা ঐতিহাসিক। এটার কোন ধরনের বিএনপি সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা, এতে কোন ধরনের ওই সম্পর্কটা ওইখানে কোন ধরনের হেরফের দেখেন না? একরকম আছে বিষয়টা? না, আমি সেরকম দেখছি না। এটা ভারত তাদের সঙ্গে সম্পর্ক, যেহেতু সরকার নির্বাচিত হয়ে এসছে, তার সঙ্গে সম্পর্ক রাখাটা স্বাভাবিক। এখন নির্ভর করছে তারা কিভাবে সম্পর্ক রাখবেন তার উপরে। এবং তারা বাংলাদেশ প্রথম এসব বলে টলে, বাংলাদেশে কিসে প্রথম আমি তো জানি না, জঙ্গিবাদে প্রথম সেটা তো আমরা জানি, দেখেছি নিউজ যা করেছেন। সেগুলোকে তাদেরকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, কি করবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু না, এর সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কটা অন্য, সেটা বিএনপির সঙ্গে কি সম্পর্ক হচ্ছে তার উপর নির্ভর করছে। এতটাই নির্ভর করছে না। ভারতের প্রশ্ন আছে অনেক, বিএনপির 14 না 15 জনের প্রতিনিধি দল চীনে গেলে, তাই না? ভারতে তো আসেননি। ভারতে হুমায়ুন কবির সেই কারণে এসে বিজেপি সভাপতির সঙ্গে দেখা করে একটা সৌজন্যমূলক কথা বললেন, একটা চিঠি দিলেন তারেক রহমানের, পাছে ভারত রেগে না যায়। কারণ বিএনপির লোকেরা তো চীনে যাচ্ছেন, পৌঁছে গেছেন তারা, তাই না? ফলে বিএনপি দল তারা দেখাতে চাইছেন যে বাংলাদেশে ভারতের রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক খুব ভালো তারা করতে চান, কিন্তু তারা দল পাঠাচ্ছেন চীনে, তাই না? স্পষ্ট। হুমায়ুন কবিরের যেসব সরকার তার বাইরে বেরিয়ে আসতে না পারলে সমস্যাটা থাকবে, থেকেই যাবে। বিশ্বাস, ট্রাস্ট ফ্যাক্টরটা আছে। বিএনপিকে, আওয়ামী লীগকে আমরা চোখ বুঝে মানে বিশ্বাস করতে পারি, চোখ বুঝে। বিএনপিকে চোখ বুঝে ট্রাস্ট করা যায় না, সেটা করা তার অতীত। এখন তারা চেষ্টা করছেন বদলাতে, বারবার মেসেজ দিচ্ছেন নানা রকম ভাবে। তার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কে কোনো পরিবর্তন কিছু কি পরিবর্তন ঘটবে? ভারত তার আওয়ামী লীগকে সরকারকে এখন বসিয়ে দিচ্ছে না ওখানে, ভারত সেটা সম্ভব নয়। এখানে তাদের আশ্রয় দিয়েছেন, তারা আছেন, ভালোভাবেই আছেন, যথেষ্ট তাদের সবকিছু যাটুকু দরকার সেই দরকারটুকু তাদের ভারত সরকার সুযোগ সুবিধা দিচ্ছেন।
সেটা তো বিএনপিকে তো স্পষ্ট বলা হয়েছে যে এটা ভারত সরকারের নীতি। ভারত সরকার কেউ বিপদে বললে তাকে আশ্রয় দেন, আপনারা বিপদে বললে আপনাদের আশ্রয় দিন। হুমায়ুন কবিরের যে বক্তব্যের টোন, যেটা আর কি ভারতে যাওয়ার আগে বলে যে হাসিনার মতো সম্পর্ক হবে না, বা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা, এবার এসে বললেন যে সন্ত্রাসী হাসিনাকে যদি ভারতের মাটিতে বসে ইয়ে করে, এই টোনটা কি, যে উদ্যোগটা সম্পর্ক স্বাভাবিক করার, এটা কি একেবারে পলিটিক্যাল বক্তব্য, না এটার কোনো পলিটিক্যাল বক্তব্য? সেই কথাটা তো উনি বাংলাদেশের সাংবাদিকদের বলতে পারবেন না, আর বাংলাদেশের এগুলো চাইলেও লিখতেও পারবে না, লিখলে পরের দিন জেলে যাবে, লিখতেও পারবে না। আরে ভাই, রোজ যে ডিজেলটা পাচ্ছিস সেটা কার থেকে পাচ্ছিস? শেখ হাসিনা তৈরি করা পাইপলাইন দিয়ে না। রোজ যে বিদ্যুৎ পাচ্ছিস সেটাও তো পাচ্ছিস ভারত থেকে, দেওয়া থেকে না। তা তুই কোত্থেকে নিবি বিদ্যুৎ, তাই না? পাকিস্তান দেবে তোকে বিদ্যুৎ? কোথায় আছে পাকিস্তানের বিদ্যুৎ? আজকে যে লোডশেডিং হচ্ছে সেটার জন্য কান্নাকাটি শুরু হয়েছে, তার কারণ হচ্ছে আদানির অনেক টাকা পয়সা মেটায়নি বলে আদানির কোম্পানি থেকে বিদ্যুৎ কমে গেছে। তারা আবার হাতে পায়ে ধরছেন বিদ্যুৎটা ভাই দিন, আর আমাদের টাকাটা মেটান, টাকাটা মেটানোর ক্ষমতা নেই। আমি বলছি টাকা মেটাবো যদি লোন দেন। এখন এইসব হাস্য উল্টো উল্টো বলতে হয় এই সমস্ত ব্যাপার। আর প্রথম কয়েকদিন বলুক আর কি, তারপর ঠিক আছে, এগুলো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি, বাংলাদেশের লোকেরা বলে থাকে। এই বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হচ্ছে, এগুলো নিয়ে খুব একটা গুরুত্ব ভারতে কেউ দিচ্ছে না। ওটা বাংলাদেশে একটা নিউজ ছাপা হয়েছে, প্রাইম মিনিস্টার তারেক রহমানের জন্য একটা বাড়ি তৈরি করা হচ্ছে অনেক নিরাপদ করে, ওখানে টানেল থাকবে, ওখানে বাংকার থাকবে, বহিঃশত্রুর আক্রমণ থেকে তাকে রক্ষা করার জন্য। বাংলাদেশে ভারত ছাড়া কি আক্রমণ করতে পারে? আমি জানি না, বলতে পারবো না। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, আমি এই বিষয়ে কিছুই বলতে পারবো না, আমি জানি না তো কিছু। তার প্রধানমন্ত্রী তার নিরাপত্তা বাড়ানোর সম্পূর্ণ অধিকার বাংলাদেশ সরকারের আছে। মনে করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিপন্ন হতে পারেন, তার বাঁচানোর জন্য তারা যা যা ব্যবস্থা নিচ্ছেন সবই তাদের ন্যায্য অধিকার আছে। সেটা নিয়ে কি আক্রমণ করবেন না করবেন সেটা আমি কি করে বলবো? তারা কি ভেবেছেন, তাদের পারসেপশন কি? তাদের প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য তারা ব্যবস্থা করছেন, সেটা ভালো দিক, খারাপ কিছু না, হওয়া তো উচিত। আপনাকে অনেক ধন্যবাদ গৌতম লাহিড়ী।